আচ্ছা, তোদের সেমিস্টার 5-এর লাস্ট যে টপিকটা আছে একটু অল্প করে, সেটা হচ্ছে পলিনিউক্লিয়ার। এখন এই পলিনিউক্লিয়ার আন্ডারে কোন কোন কম্পাউন্ড আছে? সিলেবাসে 3টে কম্পাউন্ডের কথা আছে বলা। প্রথমটা হচ্ছে ন্যাপথালিন, 2 নম্বর হচ্ছে গিয়ে অ্যানথ্রাসিন, আর 3 নম্বর হচ্ছে গিয়ে ফেনান্থ্রিন। এই 3টে মলিকুলের কথা সিলেবাসে বলা আছে। তো আমরা এই 3টেকে নিয়ে অল্প একটু করে ডিসকাশন করার চেষ্টা করব, এদের মেন রিয়াকশনগুলো আমরা পড়ার চেষ্টা করব। আচ্ছা, তাহলে প্রথমেই আমরা ন্যাপথালিন দিয়ে শুরু করি। ন্যাপথালিন এগুলো সবই হচ্ছে ফিউজড কম্পাউন্ড, ফিউজড। আচ্ছা, প্রথম যে সিনথেসিসটা পড়ব, ইট ইজ কল্ড হাওয়ার্থ সিনথেসিস। খুব ইম্পর্টেন্ট এই নামটা, পলিনিউক্লিয়ার কেমিস্ট্রিতে বিখ্যাত হাওয়ার্থ, HAWORTH, হাওয়ার্থ সিনথেসিস। এখন এটা তোরা বহুবার পড়া হয়ে গেছে। কি করা হয় না, বেঞ্জিনের উপরে সাকসিনিক অ্যানহাইড্রাইড দিয়ে, অ্যানহাইড্রাস AlCl3 দিয়ে ফ্রিডেল ক্র্যাফট অ্যাসাইলেশন করা হয় সাকসিনিক অ্যানহাইড্রাইড দিয়ে। এইটা এরকম করে 4টে কার্বনওয়ালা এরকম একটা মলিকুল প্রথমে তৈরি হয়। এই রিঅ্যাকশনটাকে অন্যরকম ভাবে একটু বলা হয় সাকসিনাইলেশন। এই যে সাকসিনিক অ্যানহাইড্রাইড দিয়ে করা হচ্ছে বলে এটাকে সাকসিনাইলেশন এই নামে অভিহিত করা হয়। তাহলে বেঞ্জিনের উপরে কি করলাম আমরা, ফ্রিডেল ক্র্যাফট অ্যাসাইলেশন। এবারে কি করা হয়, জিঙ্ক অ্যামালগাম HCl দিয়ে ক্লিমেনসান রিডাকশন করে এই কার্বনিলটাকে রিডিউসড করা হয়, করলে এটা CH2HCO2H। এবারে যেই এইটা তৈরি হয়ে গেল, এইটাকে পলিফসফরিক অ্যাসিড বা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে আবার ফ্রিডেল ক্র্যাফট অ্যাসাইলেশন করা হয়, করলে এই মলিকুলটা তৈরি হয়। এটার নাম তোরা সবাই জানিস, এর নাম হচ্ছে আলফা টেট্রালোন। এইখানে অল্প একটু কেমিস্ট্রি ইনভলভ আছে, যে এই সিওটাকে এখানে রিডিউস না করলে এই অ্যাসাইলেশন স্টেপটা হয় না। তার কি কারণ না, কার্বনিলটা ডাইরেক্টলি বেঞ্জিনের সাথে অ্যাটাচড, ফলে এ বেঞ্জিনের পাই ক্লাউড ডেনসিটিটাকে কমিয়ে রাখে, বিকজ CO ইজ দ্য ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে যদি এর পাই ক্লাউড ডেনসিটিটাকে কমিয়ে নেয়, ফলে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ডিঅ্যাক্টিভেটেড সিস্টেমের উপরে হয় না। ওই জন্য এই অবস্থাতে ডাইরেক্ট রিং ক্লোজিং করা যাবে না, আগে সিওটাকে রিডিউস করতে হবে। এবারে কি করা হয়, আবার ক্লিমেনসান করে জিঙ্ক অ্যামালগাম HCl দিয়ে ওই সিওটাকেও রিডিউস করে নেওয়া হয়। ফাইনালি প্যালাডিয়াম কার্বন দিয়ে যদি হিটিং করা হয়, কি করে না, প্যালাডিয়াম কার্বন এখান থেকে হাইড্রোজেনকে টেনে নেয়, ফলে সিস্টেম গেন ইটস অ্যারোমেটিসিটি। এই আমার ন্যাপথালিন তৈরি হয়ে গেল, সিস্টেমটা অ্যারোমেটিসিটি গেন করে গেল। এখন এখান থেকে আরো কিছু মেথড আছে, অ্যাসিডটাকে অ্যাসিড ক্লোরাইড করে আবার অ্যানহাইড্রাস AlCl3 দিয়েও রিং ক্লোজিং করা যায়, এটসেট্রা এটসেট্রা। আরেকটা অল্টারনেট মেথড আছে, আলফা টেট্রালোনকে 1:1 NaOH আর KOH দিয়ে যদি ফিউজ করা হয়, আলফা টেট্রালোনকে NaOH আর KOH দিয়ে হায়ার টেম্পারেচার প্রায় 220 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যদি ট্রিট করা হয়, এ কিন্তু ডাইরেক্ট ন্যাপথালিনে কনভার্ট হয়। সেইটার মেকানিজম একটু আমাদের জানতে হবে। অ্যালকালি মিডিয়ামে ওই কার্বনিলটা প্রথমে এরকম করে একটা টটোমারাইজেশন করে, কিটোটা এনলে টটোমারাইজেশন করলো, করার পরে ওই ডবল বন্ডটার
পজিশনাল আইসোমারাইজেশন হয় এরকমই। এবারে এখানে দুটো কি আছে, এইচ, ফাইনালি OH মাইনাস একটা এইচ কে খেয়ে নিল, এই অ্যাটাক করলো, এই গেল, OH-টা বেরিয়ে গেল। সো ইউ উইল গেট ন্যাপথালিন বাই দিস মেথড। তাহলে আলফা টেট্রালোনকে ডাইরেক্ট কি করা হচ্ছে না, ডাইরেক্ট NaOH আর KOH দিয়ে ট্রিট করলে অ্যাট 220 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আমরা ডাইরেক্ট এইভাবে ন্যাপথালিন পেতে পারছি। তাহলে এইটা গেল না ন্যাপথালিনের হাওয়ার্ড সিনথেসিস এবং তার আর দু একটা তার কন্টেম্পোরারি রিয়াকশন আমরা বলতে পারি। আচ্ছা, আর একটা মেথড দেখ, এরকম করে যদি আমরা বলি যে ধর এরকমই একটা আছে ডাইরেক্ট রিয়াকশন, এগুলো এই ডবল বন্ড এই CO2H, তাহলে এইটা কি হবে না 1 2 3 4 1 ফিনাইল বিউটিনোইক অ্যাসিড, 1 ফিনাইল বিউটিনোইক অ্যাসিড। এই মলিকুলটাকে দেখ, যদি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে ট্রিট করা হয়, ও কি করে না ফিডেল ক্যাপ অ্যাসাইলেশন এরকম একটা মলিকুল তৈরি হয় প্রথম। এবারে এ দেখ, এ যদি সঙ্গে সঙ্গে আইসোমারাইজেশন করে মানে টটোমারাইজেশন করে, তখন পুরো সিস্টেমটা কি পেয়ে গেল, এরকম করে একটা মানে অ্যারোমেটিসিটি পেয়ে গেল বা আমরা 1 ন্যাপথল পেয়ে গেলাম। এইটাকে যদি জিঙ্ক দিয়ে ডিস্টিলড করা হয়, OH-টা বেরিয়ে যায়, উই অবটেন ন্যাপথালিন। আমরা এইভাবে ন্যাপথালিন পেতে পারি, এটা একটা মেথড। আচ্ছা, এবারে দেখ হাওয়ার্ড সিনথেসিস যেটা আমরা করেছিলাম মানে সাকসিনাইলেশন, আমি এখানে আর করে দেবো না, যে সেটা তোরা স্টাডি মেটেরিয়ালের মধ্যে পেয়ে যাবি। সাম সাবস্টিটিউটেড বেনজিন নিয়ে লাইক ক্লোরোবেনজিন বা টলুইন এরকম কোনো কম্পাউন্ড নিয়ে তার উপরে হাওয়ার্ড করলে কোন ন্যাপথালিন পেতে পারি, বা সাবস্টিটিউটেড ন্যাপথালিন মানে আলফা টেট্রালন তৈরি হওয়ার পরে সেখানে ডিফারেন্ট টাইপের সাবস্টিটিউয়েন্টকে আমরা কিভাবে ইন্ট্রোডিউস করতে পারি, সেরকম কিছু এক্সাম্পল ওই যে PDF স্টাডি মেটেরিয়ালটা পাঠিয়ে দিয়েছি ওখানে করে দেওয়া আছে, ওগুলো দেখে নিবি। নতুন কিছু নয়, ফলে এখানে আর সেগুলো দেখাচ্ছি না, একই জিনিসের জাস্ট একটু ঘুরিয়ে ফেরানো বক্তব্য। বেশ, রেদার আমরা প্রথমেই যেটার মধ্যে ঢুকবো সেইটা হচ্ছে কি, দেখ ন্যাপথালিনের রেজোনেটিং স্ট্রাকচার সেমিস্টার 1-এ হয়েছিল পড়া, এটা রিং এ, এটা রিং বি। আবার স্মরণ করানো হচ্ছে কিভাবে আমরা বলি না, নিয়মটা হচ্ছে আবারও শিখিয়ে দিচ্ছি যে একটা রিংয়ের ডবল বন্ডকে প্রথমে ইন্টারচেঞ্জ করব, তারপরে বাকিটাকে ম্যাচ করাবো। ওই প্যারেন্ট কম্পাউন্ড থেকেই যা কিছু চেঞ্জটা হবে। তাহলে রিং এর কে চেঞ্জ করলে এইটা দাঁড়ায়, রিং বি কে প্রথমে চেঞ্জ করে এইটা, তাহলে এইটা। তাহলে এই তিনটে রেজোনেটিং স্ট্রাকচার আসে এর। তাহলে কি আমাদের দাঁড়ালো না, ন্যাপথালিনের রেজোনেন্স এনার্জি আমরা জানি 64 কিলো ক্যালোরি পার মোল, এটা আমাদের জানি। এই ইনফরমেশন গুলো মাথাতে রাখতে হবে। এখন দেখ ন্যাপথালিনের এই ডবল বন্ডের পজিশন গুলো কিন্তু মানে যদি একটু বলি যে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর রেজোনেটিং স্ট্রাকচার, এই তিনটের মধ্যে যদি কে বেশি স্টেবল সেইটার কথা বলি, তখন একটা রুল আছে ফিনারের বইতে, একটু দেখে নিবি, ওটাকে বলা হয় ফ্রাইজ রুল। সেখানে বলেছে
যে এইটাকে বলা হয় কুইনন টাইপের স্ট্রাকচার, কুইননটা টাইপের স্ট্রাকচার, আর এইটাকে বলা হয় বেঞ্জিনয়েড স্ট্রাকচার। এখন দেখ এই রিংটাকে মানে ফ্রাইজ রুল বলছে সেই রেজোনেন্স স্ট্রাকচারটাই বেশি স্টেবল যার মধ্যে বেশি পরিমাণে বেঞ্জিনয়েড স্ট্রাকচার আছে। তাহলে এই স্ট্রাকচারে দেখ এটাও একটা বেঞ্জিনয়েড স্ট্রাকচার আর এটাও একটা বেঞ্জিনয়েড স্ট্রাকচার, ফলে দুটো রিং এর মধ্যেই বেঞ্জিনয়েড স্ট্রাকচার আছে। কিন্তু এখানে দেখ এইটা বেঞ্জিনয়েড স্ট্রাকচার, কিন্তু এই রিংটা কিন্তু বেঞ্জিনয়েড নয়, এটা কিন্তু কুইনন টাইপের। দেখ এই ডবল বন্ড, এরকম ডবল বন্ড, তার বাইরে দুটো এক্সোসাইক্লিক ডবল বন্ড, এই একটা এই একটা। তাহলে এই রিংটা কিন্তু কুইনন টাইপের স্ট্রাকচার, কুইনন। এখানেও ঠিক তাই, এইটা বেঞ্জিনয়েড কিন্তু এই রিংটা কুইনন টাইপের স্ট্রাকচার, কুইননটা টাইপের স্ট্রাকচার। ফলে এ দুটো থেকে এই রেজোনেটিং স্ট্রাকচারটা যেখানে দুটো রিংই বেঞ্জিনয়েড স্ট্রাকচার সেটাই বেশি স্টেবল, মোর স্টেবল স্ট্রাকচার। আচ্ছা এবারে কি না, এই তিনটেকে হিসাবে যদি আমরা বন্ড অর্ডারের কথা একটু বলি তাহলে আমরা কি দেখব না, এই বন্ডটার ক্ষেত্রে দেখ 2 2 4 1 5 5 এ 3 5/3, এটা এখানে একটা 1 2 2 4, এটা হচ্ছে 4 এর 3 বন্ড অর্ডার, এটাও 5 এর 3, এটা 1 1 2 2 4, এটাও 4 এর 3, এটাও 4 এর 3, এটা 2 3 4, এটাও হচ্ছে গিয়ে 4 এর 3 বন্ড অর্ডার। তাহলে এই দুটো বন্ড মোর স্ট্রঙ্গার, ফলে ওদের বন্ড লেন্থটা কম হবে। এইটা একটু দেখবি যে এটাই প্রথম ডিফারেন্স। বেঞ্জিনের সমস্ত বন্ডের বন্ড লেন্থ সমান হয়, কিন্তু ন্যাপথালিনের ক্ষেত্রে সেরকম কিন্তু বক্তব্যটা নয়। এই বন্ডটা স্ট্রঙ্গার বলে এই বন্ডটার বন্ড লেন্থ হবে কম। এটা এক্সপেরিমেন্টাল ভ্যালু, এটা যদি 1.36 মানে পিকোমিটার ওরকম রেঞ্জে হয়, বাকি বন্ডগুলো 1.42 পিকোমিটার এরকমই রেঞ্জে কিন্তু আছে। মুখস্থ করার দরকার নেই, কিন্তু এইটুকু তথ্য মুখস্থ রাখবি যে বন্ড অর্ডার এই দুটোর বেশির জন্য এদের বন্ড লেন্থটা একটু কম হয়। কোথায় না, ন্যাপথালিনের ক্ষেত্রে। বেশ, এবারে আমরা কিছু রিয়াকশনসের মধ্যে আসি। কি সেই রিয়াকশনস গুলো না, ন্যাপথালিনের যদি আমরা কিছু কমন রিয়াকশনস আমরা একটু চট করে একটু স্টাডি করে নিই, কি আমরা দেখব না, ডিফারেন্ট কন্ডিশনে যদি আমরা অক্সিডেশন স্টাডি করি, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড HgSO4 দিলে ফ্যালিক অ্যানহাইড্রাইড তৈরি হয়, ফ্যালিক অ্যাসিড তৈরি হয়, সেটা জল বের করতে কি হয়, ফ্যালিক অ্যানহাইড্রাইড। সিমিলারলি ভ্যানাডিয়াম পেন্টক্সাইড আর অক্সিজেন দিয়ে অক্সিডেশন করলেও এরকম একটা মলিকুল তৈরি হয়। আচ্ছা, যদি KMnO4 অ্যাসিডিক KMnO4 দিয়ে অক্সিডেশন করা হয়, অ্যাসিডিক KMnO4, তখন ফ্যালিক অ্যাসিড তৈরি হয়। সরি, এই CO2H, এই CO2H। আর যদি অ্যালকালাইন KMnO4 দিয়ে অক্সিডেশন করা হয়, তখন একটা হয় অ্যালডিহাইড, একটা হয় অ্যাসিড। এগুলো কিন্তু মানে জাস্ট ইনফরমেশন, কোনো কারণ এক্সপ্লেন করা কিন্তু এখানে খুব মুশকিল, সেটা দরকারও নেই। আচ্ছা, যদি এটাকে ওজোনোলিসিস করা হয় তাহলে কিন্তু এই রকমই একটা জিনিস পাওয়া যায়, CHO আর একটা পার্ট বেরিয়ে আসে ক্লাইঅক্সাল। মানে এই দুটো
ডবল বন্ড এইখানেই ওজোনোলিসিসটা হয়, ফলে এরকমই একটা ইন্টারমিডিয়েট পাওয়া যায়। এই ও ও ও এরকমই করে ওজোনাইডটা এই জায়গাতেই তৈরি হয়। ন্যাপথালিনের ওজোনোলিসিস করলে ওই ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে এইরকম একটা মলিকুল পাওয়া যায়। ন্যাপথালিনকে যদি অ্যাসিড ডাইক্রোমেট K2Cr2O7 সালফিউরিক অ্যাসিড দিয়ে অক্সিডেশন করা হয়, ন্যাপথাকুইনোন তৈরি হয়। এরকমই একটা মলিকুল, এর নাম হচ্ছে ন্যাপথাকুইনোন। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট এইটা মুখস্থ রাখবি, ন্যাপথাকুইনোন। আর ওজোনোলিসিস করলে এরকমই যে 1,2 পজিশনে অ্যালডিহাইড তৈরি হয়, এইটাও একটু মুখস্থ রাখতে হবে। বেশ, তাহলে এইটা গেল গিয়ে ন্যাপথালিনের কিছু অক্সিডেশন সম্বন্ধ বিক্রিয়া এবং তার যা যাবতীয় বক্তব্য। এরপরে দেখ আমরা ন্যাপথালিনের যদি অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের কথা বলি, যেটা আমাদের চেনা শোনা রিয়াকশন অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, এইটা আলফা এবং এটা বিটা। আমরা আগে কি পড়েছি না, আলফা অ্যাটাক অ্যাসোসিয়েটেড উইথ লো অ্যাক্টিভেশন এনার্জি, কারণ কি না করেসপন্ডিং সিগমা কমপ্লেক্সটা মোর রেজোনেটিং স্ট্রাকচার দিয়ে স্টেবিলাইজ হয়। ফলে আমরা আবার দেখ জাস্ট ডিটেলসে যাব না, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে সালফোনেশন রিয়াকশনের টেম্পারেচার ডিপেন্ডেন্সি 40 ডিগ্রি আর 160 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে পুরোটা ভালো করে আগের সেমিস্টারগুলো নোট দেখে একটু তৈরি করে তৈরি করে নিবি। ন্যাপথালিনের সালফোনেশন, কোথায় 1 সালফোনিক অ্যাসিড তৈরি হচ্ছে, কোথায় 2 সালফোনিক অ্যাসিড তৈরি হচ্ছে, পুরোটাই রিভার্সেবল। একে আবার 160 হিট করলে ইট ইজ কনভার্টেড টু ন্যাপথালিন 2 সালফোনিক অ্যাসিড। এটা হচ্ছে কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট, আর এটা হচ্ছে থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট। সেটার কোথায় এটা কেন লেস স্টেবল প্রোডাক্ট, সেই আমাদের কি ছিল পেরিস্টেরিক এফেক্ট, সেই গল্পটা কিন্তু এখানে বলতে হবে। এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম ড্র করতে হবে। তাহলে এইটা পুরো সেমিস্টার 3 এর স্টাডি মেটেরিয়াল দেখে আবার এটাকে রিক্যাপিচুলেট করবি, খুব ইম্পর্টেন্ট। ন্যাপথালিনের সালফোনেশন KH/KD সালফোনেশনের ক্ষেত্রে কত হয় না 2 হয়, সেটাও একটু স্মরণ করে দেওয়া গেল। এরপরে আমরা ন্যাপথালিনের ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন একটু স্মরণ করাবো। CH3COCl অ্যানহাইড্রাস AlCl3, এখানেও দেখ দুটো মিক্সচার তৈরি হয়, একটা আলফা পজিশনে COCH3 আর একটা হচ্ছে গিয়ে বিটা পজিশনে COCH3। কোনটা প্রিডমিনেন্ট হবে সেইটা কিন্তু সলভেন্ট ডিপেন্ডেন্ট। যখন কার্বন ডাইসালফাইডে করা হয় এটা 3:1, যখন এই রিয়াকশনটা নাইট্রোবেনজিন is an excellent solvent for Friedel-Crafts reaction because nitrobenzene is highly deactivated system, যে সিস্টেমের উপরে Friedel-Crafts অ্যাসাইলেশন হয় না, ফলে এখানে 1:9 উল্টোটা পাওয়া যায়। এইটার লজিকটা এতটা এস্টাবলিশ নয়। কার্বন ডাইসালফাইড ছোট মলিকুল, এখানে কিছু বলার নেই। আলফা অ্যাটাকটা বেশি, কারণ আমরা জানি আলফা অ্যাটাকের ক্ষেত্রে ই অ্যাক্ট লোয়ার হয়, সেটা আমাদের জানা। কিন্তু কোশ্চেন হচ্ছে নাইট্রোবেনজিনে কেন বিটাটা প্রিডমিনেন্ট, সেইটার কারণটা এরকম করে একটু বলা যায় যে নাইট্রোবেনজিন একটা বড় মলিকুল, ও যখন এই CH3CO+ মানে ইলেকট্রোফাইলটাকে যখন সলভেট করছে, তখন অ্যাজ এ হোল এফেক্টিভ ইলেকট্রোফাইলের সাইজটা বেড়ে যাচ্ছে। মানে লার্জার সলভেন্ট দিয়ে সলভেটেড ইলেকট্রোফাইলের সাইজটা বেড়ে যাওয়ার জন্য
আলফাতে সিভিয়ার স্টেরিক রিপালশন হয়, সেই জন্য বিটা প্রোডাক্টটা প্রিডমিনেন্ট হয়। এরকম একটা ব্যাখ্যা মোটামুটি ভাবে দেওয়া আছে। আচ্ছা বেশ, নেক্সট আমরা যে রিয়াকশনটার দিকে তাকাবো, একটাই এক্সাম্পল দিচ্ছি। আলফাই হোক বা বিটা হোক, যে কোনো সালফোনিক অ্যাসিডকে NaOH দিয়ে যদি হিট করা হয়, সেটা কি তৈরি হয় না করেসপন্ডিং ফেনোলিক কম্পাউন্ডে কনভার্ট হয়, তখন এটা হয় ONA। তাহলে ন্যাপথালিন 2 সালফোনিক অ্যাসিডকে NaOH দিয়ে ফিউজ করলে হয় 2 ন্যাপথল। এটাকে অ্যাসিডিফিকেশন করলে কি হবে না 2 ন্যাপথল। এই আমাদের প্রোডাক্টটা হলো। এবারে খেয়াল করে দেখ, 2 ন্যাপথলকে 2 ন্যাপথাইল অ্যামিন এই কম্পাউন্ডে ডাইরেক্ট কনভার্ট করা যায় কি দিয়ে না বুকারা রিয়াকশন, অ্যামোনিয়াম সালফাইড হিট। কি ছিল বুকারা রিয়াকশন। আবার বলছি, এটা সেম 3 তে অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের রিয়াকশনে ছিল। টটোমারাইজেশন হবে 1,4 এডিশন, কার্বনিল থেকে ইমিন তৈরি হবে, তার টটোমারাইজেশন আবার 1,4 যেমন এলিমিনেশন করে বুকারা রিয়াকশন হয়। সেম 3 স্টাডি মেটেরিয়ালটা আবার ভালো করে দেখে নিবি। নেক্সট যে রিয়াকশনটা আমরা পড়ব, তাহলে এইভাবে 2 ন্যাপথল তৈরি করা যায়। আলফা ন্যাপথল বা 1 ন্যাপথল কি করে তৈরি করা যায় না এরকম ফ্লুরোব্রোমো বেঞ্জিনকে লিথিয়েশন করলে আমরা জানি বেঞ্জাইন তৈরি হয়, বা অ্যান্থানিলিক অ্যাসিডকে আইসোঅ্যামাইলো নাইট্রাইল দিয়ে রিয়াকশন করলেও বেঞ্জাইন তৈরি হয়, বা অন্য যে কোনো ভাবে বেঞ্জাইনকে আমরা যদি দেখি যে ফিউরান দিয়ে 4+2 সাইক্লো অ্যাডিশন বিক্রিয়া করলে এই রকমই একটা কম্পাউন্ড কিন্তু তৈরি হয়। যে কম্পাউন্ডটাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোব্রোমিক অ্যাসিড মাইল্ড অ্যাসিড দিয়ে ট্রিট করলে আমরা কিন্তু 1 ন্যাপথল পাই, 1 ন্যাপথল আমাদের পাওয়া যায়। তাহলে এইভাবে 1 ন্যাপথল বা 2 ন্যাপথল আমরা কিন্তু তৈরি করতে পারি এই রিঅ্যাকশনগুলোর সাহায্যে। এবারে দেখ, এই 1 ন্যাপথল আর 2 ন্যাপথল এগুলো নিশ্চয়ই বুঝতে পারছিস অল দে আর ফেনোলিক OH কম্পাউন্ড। তাহলে আমরা সেমিস্টার 3 তে যখন প্র্যাকটিক্যাল করতাম যে ফেনোলিক OH গ্রুপ আছে কিনা তার প্রমাণ কি ছিল না ফেরিক ক্লোরাইড দিলে কালার ডেভেলপ করে, ফেরিক ক্লোরাইড অ্যাড করলে ফেনোলিক OH কম্পাউন্ডের কালার ডেভেলপ করে। এই দুটো রিঅ্যাকশন খুব ভালো করে একটু মুখস্থ রাখবি যে 1 ন্যাপথলকে যদি ফেরিক ক্লোরাইড দিয়ে ট্রিট করা হয় তাহলে কোন কম্পাউন্ডটা তৈরি হয় না তখন এই পজিশনটা দিয়ে 4 নম্বর পজিশনটা দিয়ে ডাইমারাইজেশন হয়। এই OH এই 4 নম্বর পজিশন দিয়ে কি হয় না ডাইমারাইজেশন হয়। এইটা একটা ব্লু ভায়োলেট প্রেসিপিটেট করে। এই কম্পাউন্ডের কি নাম আলফা বাই ন্যাপথল। এখন এই কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে একটু খেয়াল রাখবি যে এই কম্পাউন্ডগুলো কিন্তু এই ধরনের সিস্টেম মানে বাইফিনাইলের এই এবি সিস্টেম মানে দুপাশের সাবস্টিটিউয়েন্ট কিন্তু ডিফারেন্ট। দেখ এ পাশে COH কিছু নেই মানে ডিফারেন্ট, সো দে শুড বি অপটিক্যালি অ্যাক্টিভ। এবার অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখাবে কি দেখাবে না সেটা
মানে ডিপেন্ড করে কোনটার উপর, এটার ফ্রি রোটেশন হবে কি হবে না সেইটা অন্য ইস্যু, কিন্তু দে আর বেসিক্যালি কাইরাল অর অপটিক্যালি অ্যাক্টিভ বিকজ দে আর প্রপারলি সাবস্টিটিউটেড বাই ফিনাইল, যার কোনো সিগমা প্লেন নেই। ভালো করে একটু দেখে রাখবি। সিমিলারলি আমরা যদি বিটা ন্যাপথলের ফেরিক ক্লোরাইড টেস্ট করি, বিটা ন্যাপথল তাকে যদি ফেরিক ক্লোরাইড দেই, তাহলে বিটাটা আলফা পজিশন দিয়ে কিন্তু ডাইমারাইজেশন করবে। তাহলে সবই কি হবে? ডাইমারাইজেশন। এই OH এই OH, তাহলে এইটার কি হয় না, এইটার গ্রিন প্রেসিপিটেট, গ্রিন প্রেসিপিটেট। তাহলে এখানে ব্লু ভায়োলেট, এখানে হয় গ্রিন প্রেসিপিটেট। এই কালার দেখে কিন্তু আলফা ন্যাপথল আর বিটা ন্যাপথলকে ডিস্টিংগুইশ করা যায়। এটার নাম কি? বিটা বাই ন্যাপথল, বিটা বাই ন্যাপথল। এটাও কিন্তু কাইরাল এবং অপটিক্যালি অ্যাক্টিভ, কাইরাল অ্যান্ড অপটিক্যালি অ্যাক্টিভ। আর একটা ন্যাপথালিনের রিয়াকশনের কথা বলছি, দেখ। এই ন্যাপথালিন আমার কাছে যদি অক্সালাইল ক্লোরাইড আর অ্যানহাইড্রাস AlCl3 থাকে, অক্সালাইল ক্লোরাইড আর অ্যানহাইড্রাস AlCl3, তাহলে এরকম করে এই আলফা পজিশনেও ফ্রিডেল ক্যাপ্ট অ্যাসাইলেশন, এই আলফা পজিশনেও ফ্রিডেল ক্যাপ্ট অ্যাসাইলেশন। এইটাকে যদি ক্লিমেনশন বা ডব্লু কে রিডাকশন করা যায়, ক্লিমেনশন করে জিঙ্ক অ্যামালগাম HCl দিয়ে করলে কি হবে না, এরকম করে CH2 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 CH2, এই মলিকুল নাম হচ্ছে অ্যাসিন্যাপথিন, অ্যাসিন্যাপথিন। তাহলে আমরা মেনলি কি পড়লাম না, ন্যাপথালিনের আমরা হাওয়ার্ড সিনথেসিস পড়লাম, আরো দু একটা সিনথেটিক মেথড পড়লাম, আলফা টেট্রালোন থেকে পড়লাম, রেজোনেটিং স্ট্রাকচার পড়লাম, কোনটা বেশি স্টেবল পড়লাম, রেজোনেন্স এনার্জি পড়লাম, তার অক্সিডেশন রিয়াকশন পড়লাম, এবং বেশ কিছু অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন পড়লাম, এবং আলফা ন্যাপথল বিটা ন্যাপথলকে কিভাবে আমরা ডিস্টিংগুইশ করব সেইটা পড়লাম। এই এর বাইরে আর তেমন কিছু নেই, যদি কিছু থাকে এত আর মুখস্থ করতে পারবি না। এগুলোই মেন রিয়াকশন কার না, ন্যাপথালিনের মেন রিয়াকশন হচ্ছে গিয়ে এইগুলো। এরপরে আমরা অ্যানথ্রাসিনটা শুরু করে দিই। অ্যানথ্রাসিন, তাহলে অ্যানথ্রাসিনের স্ট্রাকচারটা কেমন না, এই হচ্ছে অ্যানথ্রাসিনের স্ট্রাকচার, পরপর তিনটে বেঞ্জিন রিং ফিউজড অবস্থাতে আছে, এটা হচ্ছে অ্যানথ্রাসিনের স্ট্রাকচার। এখন অ্যানথ্রাসিনের প্রিপারেশনের কিছু খুব ইম্পর্টেন্ট মেথড দেখ, খুব ইন্টারেস্টিং মেথড। PHCH2Cl বেঞ্জাইল ক্লোরাইড অ্যানহাইড্রাস AlCl3, এটার 2 মোল নিয়ে যদি আমরা ট্রিট করি কি হবে না, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। কিরকম করে হবে দেখ, অ্যাকচুয়ালি এটাকে যদি বলি এরকম করে CH2Cl, আরেকটা মলিকুলকে যদি এরকম করে রাখি CH2Cl, তাহলে দেখ অ্যানহাইড্রাস AlCl3 দিয়ে যদি বলি এই Clটা বেরিয়ে গেলে এখানে প্লাস চার্জ, আর এই Clটা বেরিয়ে গেলে এখানে প্লাস চার্জ, এরকম করে বোঝানোর জন্য বলছি। এই Clটা বেরিয়ে গেলে এই প্লাস চার্জ, অন্য একটা মলিকুলকে এরকম করে ঘুরিয়ে লিখি এই প্লাস চার্জ। তাহলে এই পজিশন দিয়ে একে অ্যাটাক, এই পজিশন দিয়ে একে অ্যাটাক। তাহলে কি মজার জিনিসটা হচ্ছে দেখ, তাহলে এরকম দুটো বেঞ্জিন আছে, তার মধ্যে দুটো CH2 ফ্রিজ হয়ে গেল, এ দুটো H কে লিবারেট করে অ্যারোমেটিসিটি গেইন করবে পুরো সিস্টেমটা। এই মানে এই একটা H এই অ্যাটাক করলো, এই গেল, এই H মাইনাস, মানে H প্লাস H মাইনাস মিলে H2 গ্যাস বেরিয়ে গেল, ফলে এই সিস্টেমটা এইভাবে অ্যারোমেটিসিটি গেইন করবে। তাহলে আমরা
যদি বলি যে এরকমই যদি ব্রোমিন নিয়েও করতে চাই, দেখ বেঞ্জিন CH2Br Br, একবারে আমরা দেবো অ্যানহাইড্রাস AlCl3। তাহলে বেঞ্জিন প্রথমে রিয়াকশন করলে কি করবে, CH2Br এরকম তৈরি হবে। এবারে দেখ এরকম আরেকটা মলিকুল যেভাবে আমরা দেখালাম CH2Br, AlCl3 তো আছেই, তাহলে এরকম করে জুড়ে গিয়ে তাহলে একই রকম ভাবে কি করতে পারে না, এরকম করে এই ইন্টারমিডিয়েটটা প্রথমে যে দুটো এইচ কে লস করতে পারে, লস করে এরকম করে অ্যানথ্রাসিন তৈরি করতে পারে। এই অ্যানথ্রাসিন এইভাবে তৈরি হতে পারে। এইটাই হচ্ছে গিয়ে মানে একটা মেন রিয়াকশন। আর একটা রিয়াকশন দেখ কুইক যদি একটু বলে দিই, আমরা সাকসিনিক অ্যানহাইড্রাইড দিয়ে যেমন করেছি, আমরা থ্যালিক অ্যানহাইড্রাইড দিয়ে করতে পারি। থ্যালিক অ্যানহাইড্রাইড দিয়ে বেঞ্জিনের উপরে যদি ফিডেলকেট অ্যাসাইলেশন করাই, এগুলো সব চেনা রিয়াকশন। এই সিও এইরকম করে তৈরি হয় এই CO2H। এইখানে কিন্তু ডাইরেক্ট রিং ক্লোজিং করা যায়, কারণ আমরা জানি এই সিওটা দুটো রিং থেকে ইলেকট্রনকে টেনে রাখে, ফলে ইলেকট্রনের ডেনসিটি অতটা কমে যায় না, যেটা আমরা ন্যাপথালিনের ক্ষেত্রে আলফা টেট্রালনের ক্ষেত্রে যে সমস্যাটা পড়েছিলাম। এরকম একটা মলিকুল তৈরি হয়। একে যদি জিঙ্ক দিয়ে ট্রিট করা হয় তখন এটা রিডিউসড হয়ে যায়, হয়ে গিয়ে এইভাবে আমাদের অ্যানথ্রাসিন দেয়। এই মলিকুলটার নাম হচ্ছে 9,10 অ্যানথ্রাকুইনোন। 9,10 অ্যানথ্রাকুইনোন, এই মলিকুলের নাম হচ্ছে 9,10 অ্যানথ্রাকুইনোন। তাহলে এইরকম ভাবে আমরা কিন্তু অ্যানথ্রাসিনের সিনথেসিস করতে পারি। আর একটা রিয়াকশন যদি কুইক একই রকম ভাবে একটু দেখিয়ে দিই, দেখ আমরা ন্যাপথালিনকে অক্সিডাইজড করলে আমরা এরকম করে ন্যাপথাকুইনোন পেয়েছিলাম। ন্যাপথাকুইনোন, এই ন্যাপথাকুইনোনকে যদি বিউটাডাইন দিয়ে 4+2 সাইক্লোঅ্যাডিশন রিয়াকশন করাই, তাহলে এরকমই একটা কিন্তু সিস্টেম আমরা পেতে পারি। মানে এইটা তখন ডাইনোফাইল আর এটা হচ্ছে ডাইন, ডাইন আর ডাইনোফাইল দিয়ে রিয়াকশন করলে এরকম একটা মইটি আমরা পেতে পারি, যেটাকে ফার্দার আমরা কি 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 করতে পারি, আবার ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড দিয়ে অক্সিডাইজ করে আমরা পরের দিন দেখাবো এখান থেকে অ্যানথ্রাসিন করতে পারি।